রাজনীতি করতে করতে এমন হয়েছে যে আমরা শুধু নিজের স্বার্থে জনগণকে বিভক্ত করে জনগণের ভাগ্যের পরিবর্তনের চাইতেও নিজের ভাগ্যের পরিবর্তনের দিকেই বেশি নজর দিয়েছি। আচ্ছা বলেন, আমাদের ভাগ্য তো সকলের এক, পানি, ধান ক্ষেত, কেউ কেউ বিদেশ, সাবমার্সিব রাস্তা, কার্তিক মাসে শুকনা, আষাঢ় মাসে পানি, এই তো ভাগ্য। এর বাইরে ভাগ্য আছে? মাঝে মাঝে শিলাবৃষ্টি, 1 ঘন্টায় সব চোরমার, মাঝে মাঝে অতি বন্যা, 1 ঘন্টায় সব পানির নিচে চলে যায়। এই তো ভাগ্য, এই তো সংগ্রাম, এই তো আমাদের সংগ্রাম। প্রতিটা মানুষের জীবনে এই সংগ্রাম আছে। প্রতিটা মানুষ, ধনী, দরিদ্র, আলেম, ওলামা, শিক্ষিত, হিন্দু, মুসলমান, প্রতিটা মানুষের জীবনে আমি যে ঘটনার কথা বলেছি, প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে এই ধরনের ঘটনার সাক্ষী হয়ে বেঁচে আছে। কেউ এই ঘটনার বাইরে নয়। একটা লোক খুঁজে পাবেন না যে শিলাবৃষ্টি দেখে নেই, একটা লোক খুঁজে পাবেন না। হঠাৎ একেবারে পাকাপোক্ত ধান 1 ঘন্টার শিলাবৃষ্টিতে চোখের সামনে সব চুরমার হয়ে গেছে। ওই কৃষক মাথা চাপড়ায়, মন খারাপ করে, আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সংগ্রাম। একইভাবে বন্যায় যখন নিয়ে যায় তখন মনে হয় আর দাঁড়াতে পারবো না, আর কোনোদিন মনে হয় না জীবন নিয়ে বাঁচতে পারবো, কিন্তু সেও সংগ্রাম করে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। এই সংগ্রামগুলোর সঙ্গে ভাগ্য মিশে আছে, আমাদের জীবন মিশে আছে। ওই পেক কাদার মধ্যে জীবন মিশে আছে, ক্ষেতের আইলে জীবন মিশে আছে, ধান ক্ষেতের গুছিতে জীবন মিশে আছে, জীবন মিশে আছে শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি আর বন্যার ফাঁকে ফাঁকে। এখন প্রশ্ন, এগুলো থেকে কি করে উত্তরণ হবে? এটাই মূল উদ্দেশ্য, এটাই মূল কথা। বকাবকি করে লাভ হবে না, খোসাখসি করেও কোনো লাভ হবে না। এই পরিবেশ থেকে, এই জনগোষ্ঠীকে, 5 লক্ষ জনগোষ্ঠীকে এই পরিবেশ থেকে যদি বাঁচাতে হয়, এই পরিবেশ থেকে এই 5 লক্ষ জনগোষ্ঠীকে নতুন করে যদি জীবনের স্বপ্ন দেখাতে হয়, এই পরিবেশ থেকে এই 5 লক্ষ জনগোষ্ঠীকে নতুন করে যদি সাজিয়ে তুলতে হয়, শক্তিশালী নেতৃত্ব ছাড়া কোনোভাবেই এই পরিবর্তনের সূচনা করা যাবে না। একটা ঘর অনেক বড় হয়, দরজাটা তার চেয়ে ছোট হয়, তালাটা তার চেয়েও ছোট হয়, চাবিটা তার চেয়েও ছোট হয়। কিন্তু এই চাবি যদি হাতে না থাকে তাহলে তালা খোলা যায় না। তালা যদি খুলতে না পারেন দরজা খুলতে পারবেন না, দরজা যদি খুলতে না পারেন তাহলে ঘরে ঢুকতে পারবেন না। ঘর যতই বড় হোক দরজা তো ছোট, দরজা যতই ছোট হোক তালা আরো ছোট, তালা যত ছোট হোক চাবিটা আরো ছোট। কোনো কারণে আমরা যদি চাবি ঠিক করতে না পারি তাহলে আমরা তালা খুলতে পারবো না। কোনো কারণে আমরা তালা খুলতে না পারলে দরজা দিয়ে ঘরে ঢুকতে পারবো না। আর দরজা খুলতে না পারলে ওই ঘর যত সুন্দরই হোক, যত টাইলস দিয়েই বানান, যত ভালো বাথরুমেই থাকুক, আর যত ভালো ইট পাথরেই থাকুক, ওই ঘর আমাদের কোনো কাজে আসবে না। সো উই নিড এ কি, উই নিড এ চাবি। প্রথম প্রশ্ন, পরিবর্তন কি? যা আছি তা তো ভালোই আছে। এক সময় সাবমার্সিভ রাস্তা ছিল না, এখন সাবমার্সিভ রাস্তা হয়েছে কোথাও কোথাও। এক সময় গ্রামগুলোতে ইলেকট্রিসিটি ছিল না, এখন অনেক গ্রামে ইলেকট্রিসিটি হয়েছে। এক সময় গরু দিয়ে ঘুরাইয়া 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 ধান মারাই করতাম, এখন মেশিন দিয়ে ধান মারাই করি। এক সময় গরু দিয়ে ঘুরতে 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 এমন হইতো গরুর পিছে যে ঘুরতো তার মাথাও ঘুরতো। তো এখন তো যাই আর আসি, বোমা মেশিন হয়েছে, একদিকে কাঠি আরেকদিকে শেষ। পরিবর্তন হয়েছে।
মোবাইল ফোন, স্মার্টফোন ঘরে ঘরে এসেছে। আগে যারা লন্ডনে থাকতো, আমেরিকায় থাকতো, তাদের সাথে কথা বলতে গেলে দিরাইতে এক্সচেঞ্জ অফিসে গিয়ে ঘোরাইতে ঘোরাইতে কখনো পাওয়া যেত, কখনো পাওয়া যেত না। একটা চিঠি লিখলে অধীর আগ্রহে অপেক্ষা করত, কোন দিন চিঠিটা আসবে। মালয়েশিয়া থেকে চিঠি পাঠিয়েছে, মা অধীর আগ্রহে বসে আছে, ছেলে কেমন আছে মালয়েশিয়ায় জানার কোনো সুযোগ নাই, চিঠি আসবে তো জানবে। আর এখন ভিডিও কল হয়, ঘন্টায় মিনিটে কথা হয়, মাকে ফোন দিয়ে দেখে কি তরকারি রান্না করতেছে তারও খবর নেয়, ওয়াইফকে খবর নেয় মিনিটে মিনিটে। তো পরিবর্তন হয়েছে, তো পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন যথেষ্ট কিনা, আর কি পরিবর্তন দরকার, আর কি পরিবর্তন হলে আমরা বলবো যে আর দরকার নাই। এটাই মূল বিবেচ্য বিষয়। যে সাবমার্সিভ রাস্তা হয়েছে দিরাইশাল্লার 371 গ্রামের মধ্যে আমি 369টা গ্রামে গিয়েছি, আর 2টা গ্রাম বাকি আছে। আগামীকালকে একটায় যাব, আর পারবো না, পরশুদিন আরেকটায় যাব। তাহলে 371টা গ্রামের মধ্যে 371টারই যাওয়ার সুযোগ হবে। এই 371 গ্রামের মধ্যে ঘুরে ফিরে দেখলে বোঝা যায় কিছু পরিবর্তনের সূচনা যে হয় নাই তা নয়, হয়েছে। কোথাও কোথাও সাবমার্সিভ রাস্তা হয়েছে, কিন্তু বিস্তৃত জায়গা, বিস্তৃত এলাকা এখনো পর্যন্ত আমি খুঁজে পেয়েছি দিরাইশাল্লায় 17টা গ্রাম, হাটি, 17টা আলাদা আলাদা নতুন হাটি তৈরি হয়েছে। এই 17টা গ্রামে কোনো বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। এখন পরিবর্তন তার জীবনে কি এসেছে যার বিদ্যুৎ নাই? তার জীবন তো অন্ধকার, সে তো কুপিবাতি জ্বালায়, সে এখনো হারিকেন ল্যান্টন জ্বালায় চলে, তার সন্তানেরা লেখাপড়া করতে পারে না। মসজিদ, এরকমও মসজিদ আমি খুঁজে পেয়েছি যেখানে একটা টিনের ঘর কোনোভাবে জোড়াতালি দিয়ে বাঁশের উপর ফিট করে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করা হচ্ছে। ওই গ্রামে ইলেকট্রিসিটি নেই। তো পরিবর্তনের ছোঁয়া তো তার কাছে লাগেনি। বেকার যুবক, হাজার হাজার বেকার যুবক, যাদের কোনো কাজ নাই, যারা অসম্মানজনক জীবনযাপন করে, কারো কথা শুনে, কারো গালি শুনে, মা বাবার গালি শুনে, স্ত্রীর গালি শুনে, তুচ্ছ তাচ্ছিল্যর দৃষ্টিতে দেখে তাদেরকে সঠিকভাবে কেউ বিবেচনা করে না। তাদের জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন হয় নাই। শুকনার সিজনে কিছু মোটরসাইকেল, কিছু বাইক, কিছু সিএনজি, এগুলো চালিয়ে কেউ কেউ কিছু টাকা রুচি রোজগার করার সুযোগ পান। কিন্তু বর্ষার সিজনের বড় একটা অংশ আছে, যে বড় অংশে হাজার হাজার যুবকেরা তাদের দৈনন্দিন একটা সুনিশ্চিত আয়ের ব্যবস্থা করতে পারে নাই। বিরাট কাজ। দেখেন, ভাটি অঞ্চলের লোক আমরা, পানিতে জন্ম হয়েছে। পানি যখন থই থই করে তখন গ্রামের বাড়ির পাশে এসে লাফ দিলেই পানিতে পড়ে সাঁতার শিখে। বাচ্চারা লাফ দিয়ে দেখবেন পানিতে পড়ে, একটার পর একটা পড়ে, একটায় পড়ে আরেকটা এটার উপরে পড়ে। এটাই খেলা, পানির খেলা। তো এই পানি যখন শুকিয়ে যায়, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, পানি চলে যায়। এই পানির মধ্যে জীবন, পানির মধ্যে খেলা, পানির মধ্যে লাফ দিয়ে পড়া। এখন আর আমরাই টিউবওয়েলের মধ্যে কোনো পানি আর জবরদস্তি করেও খুঁজে পাই না। চলে গেছে পানি, কই গেল? টিউবওয়েলে পানি আসে না কেন? আমার ধারণা আপনারা সকলেই
যাদের বাড়িতে টিউবওয়েল আছে কালকে গিয়ে পরীক্ষা করবেন, বহু টিউবওয়েল বিকল হয়ে গেছে, বহু টিউবওয়েল অকেজো হয়ে গেছে, পানি বের হয় না, বিশুদ্ধ পানি আসে না, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেউ কেউ যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তাদের মধ্যে কেউ কেউ সাবমার্সিভ টিউবওয়েল বসানোর চেষ্টা করেছেন। যাদের টাকা নাই, যারা দরিদ্র, তারা সাবমার্সিভ টিউবওয়েলের মতো এত টাকা দামের টিউবওয়েল বসানোর সক্ষমতা তো তার নাই। পরিবর্তন, কি পরিবর্তন খুঁজবেন? আকিলশা বাজার, মিলন বাজার, তারাপাশা বাজার, বোয়ালিয়া বাজার, টানাখালী বাজার, শরীফপুর বাজার, ভাটিপাড়া বাজার, রফিনগর বাজার, নিজগাঁও বাজার, সামারচর বাজার, সাতপাড়া বাজার, গ্রাম সল্লা বাজার, শাসকাই বাজার, ঘুরে আবার বোয়ালিয়া বাজার। এই পুরো সীমানার মধ্যে এরকম কোনো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে নাই, এরকম কোনো চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে নাই, এরকম কোনো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় নাই, যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠলে পরে একজন নারী, একজন শিশু, একজন বৃদ্ধ তার জীবনের সবচাইতে সংকটসম মুহূর্তে প্রাথমিক স্বাস্থ্য সেবা পেতে পারে, এই ধরনের কোনো স্বাস্থ্য সেবা আমাদের গ্রামগুলোতে গড়ে ওঠে নাই। তো পরিবর্তন যে কিছু হয় নাই তা না, কিছু হয়েছে, কিন্তু জীবনযাত্রার পরিবর্তন, জীবন মানের পরিবর্তন আমরা এখনো সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। এমনও গ্রাম আছে, আপনি অবাক হবেন, ইংরেজিতে আমরা ছোটবেলা পড়েছিলাম, একটা প্রবাদ আছে যে নলেজ ইজ এ পাওয়ার, জ্ঞানকে বলা হয় শক্তি। আমরা দিরাইশাল্লার গ্রামগুলোকে গ্রাম হিসেবে বিবেচনা করি, কিন্তু কখনোই অন্তর চক্ষু দিয়ে দেখার চেষ্টা করি না। খুঁজে দেখেন, বেশ কয়েকটা গ্রাম আছে যে গ্রামগুলোতে এখনো পর্যন্ত ক্লাস 8 পাস করা কোনো লোক নাই। খুঁজি নাই তো, খুঁজেছি সবাই শিক্ষিত হয়ে গেছে, কিন্তু একবার খুঁজে দেখি নাই যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর আরেকটি শিশির বিন্দু। বাড়ির পাশে ধান ক্ষেত আছে, কিন্তু পৌষ মাসের সকালবেলায় ধান ক্ষেতের ওই ধান গাছের উপরে এক বিন্দু শিশির যেভাবে ঝুলে থাকে, এটা কোনোদিন মন খুলে দেখা হয়নি। দেখেছি ধান ক্ষেত হাওরের পর হাওর, কিন্তু ধান ক্ষেতের পাতায় এক বিন্দু শিশির কোনোদিন উপলব্ধি করি নাই। উপলব্ধি করি নাই যে কতগুলো গ্রাম, উপলব্ধি করি নাই কতগুলো গ্রামে এখনো পর্যন্ত শিক্ষিত লোকের কোনো বসবাস নাই। কে দেখবে, কে খুঁজে বের করবে, কে হাঁটবে, কে হৃদয় নিংড়ানো ভাবে খুঁজে বাইর করবে, কে শুধু দিব্য চক্ষু দিয়ে দেখবে না, অন্তর চক্ষু খুলে দেখবে সমস্যার ধরন কি। একটা চাবির দরকার, যেখান দিয়ে তালা হবে খুলবে, তালার পরে দরজা খুলবে, দরজার পরে ঘরে ঢুকবে। এই তালাকে খুলতে গেলে সত্যিকার অর্থে যদি আমরা ভুল সিদ্ধান্তের পরিচয় দেই, আমরা কোনো শক্তিশালী চাবির ব্যবস্থা করতে না পারি, সত্যিকার অর্থে এই ভাটি বাংলার কথা পার্লামেন্টে বলতে পারে, যুক্তি উপস্থাপন করতে পারে, চেষ্টা করতে পারে, খোরদার যুক্তি উপস্থাপন করতে পারে, প্রাইম মিনিস্টারকে কথা শোনাইতে পারে, মন্ত্রী পরিষদকে কথা শোনাইতে পারে, পার্লামেন্টে দৌড়দৌড়ি করতে পারে, সচিবালয়ে দৌড়দৌড়ি করতে পারে, এই সমস্ত ব্যবস্থা শক্তিশালী চাবির ব্যবস্থা করতে না পারলে আমাদের ভাটি অঞ্চলের উন্নয়ন কোনো দিনেই করা সম্ভব হবে না। এই উন্নয়নের জায়গাটাই পরিবর্তন। পরিবর্তন করবেন কি করে? খালি একটা স্যুট, একটা কোট আর একটা সুন্দর জামা পরলেই তো আর পরিবর্তন হয় না। পরিবর্তনের সঙ্গে তো মনেরও সম্পর্ক আছে, আছে না? মানুষের মন যদি ভালো না হয়, উদার না হয়, বড় না হয়,
তো সুটকুট পরে ভদ্রলোক সাজে থাকলে সত্যিকার অর্থে পরিবর্তন হয়? কাপড় কয়টা টাকা থাকলে তো কিনতে পারবেন। আকিলশা বাজারে না পাইলে চলে যাবেন হলো বড় বাজার দিরাইয়ে, ওখানে না পাইলে চলে যাবেন সিলেটে, সিলেটে না পাইলে চলে যাবেন ঢাকায়। টাকার যে গরম আছে, কাপড় চোপড় পিনতে টাইট ফাইট, ওই বাপরে বাপ, একেবারে বিফিটিং ভদ্রলোক। কিন্তু ওই পোশাক আশাকের ভদ্রতা, দেখতে শুনতের ভদ্রতা, আচার আচরণের ভদ্রতা, কর্ম পরিকল্পনার ভদ্রতা সব যদি সমন্বিতভাবে এক জায়গায় না দাঁড়ায়, তাহলে একটা সমাজ কখনো ভদ্র হয়ে উঠতে পারে না। শুধু বাবু সাহেব সাজ্যে বসে থাকলেই এটাকে ভদ্রলোক বলে না। ভদ্রলোক হইতে গেলে মন থেকে, ভিতর থেকে, কলিজা থেকে, চিন্তা থেকে, ভাবনা থেকে একটা ভদ্রচিত আচরণ বহিঃপ্রকাশ করতে হয়। শিক্ষার কাজ হলো এটা। আমি বলছিলাম আপনাদেরকে পরিবর্তনের কথা। সবচাইতে কষ্ট লাগে আমার ছোট্ট বাচ্চারা স্কুল থেকে ঝরে পড়ছে, মাদ্রাসা থেকে ঝরে পড়ছে, এইভাবে হৃদয় খুলে আমরা দেখি না তাদের। কত শিশু অনাথ আছে, এটার হিসাব সরকারিভাবে নাই। কত শিশুর বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কত শিশুর বাপ মা দুজনেই নাই। এই 5 লক্ষ লোকের মধ্যে কেউ কখনো প্রশাসনের কাছে জানতে চায় নাই। আমি এসে যখন জানতে চাইলাম, তখন প্রশাসনের লোক একটু অবাক হচ্ছে, স্যার এটা কি জানতে চান? বললাম যে আমাকে একটু বলেন তো দেখি, দিরায়ে কত লোক অনাথ, সাল্লায় কত লোক অনাথ। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে একটা ধন্যবাদ দেই আমি এই জায়গায়। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলা এই অনাথ, এতিম, যাদের কোনো ব্যবস্থা নাই, যাদের মা তারা পিতারা অনেক টাকা খরচ করে পড়াইতে পারে না, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো নিজ দায়িত্বে এরকম শত শত এতিম অনাথদেরকে থাকা, খাওয়া এবং শিক্ষার ব্যবস্থা করছে। It's a very heart touching job. It touches my heart. Sometimes it touches my heart. মাদ্রাসাগুলোতে গেলে চোখে ফেল ফেল করে তাকায় থাকে। এই মাদ্রাসার বাউন্ডারির বাইরে ওই ছোট্ট বয়সে তার শিশুকালকে গুরুত্ব দেওয়ার আর কেউ নাই, কেউ থাকে না। কারণ স্কুলে গেলে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে গেলে মাসে যে বেতন দিতে হবে, কোথা থেকে দিবে সে? কে দিবে তার বেতন? ভেবে দেখি নাই। এক পরিসংখ্যান ব্যুরোর এক অফিসারকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, দিরাই এবং সাল্লা মিলে কত লোক স্কুল থেকে ঝরে পড়ছে, এক ডাটা দেন আমাকে, সংখ্যা জানান, এবং কোন স্কুল থেকে ঝরে পড়ছে, কোন ইউনিয়নে কত লোক ঝরে পড়ছে, তারা কি অবস্থায় আছে, তাদের ডাটা দেন। আসলে এইভাবে কখনো ভাবেই নেই, চিন্তাও করে নাই। তো একটা পরিবর্তনের সূচনা কি করে হয়? একটা পরিবর্তনের সূচনা করতে গেলে সর্বাগ্রে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা বানানোর আগেও পরিবর্তনের সূচনা হইতে হয় প্রথম মানসিকতায়, চিন্তায়, চেতনায় এবং বড় মনের মানসিকতার মধ্যে। মন যদি বড় না হয়, মানসিকতা যদি বড় না হয়, আপনি তো পরিবর্তন করতে পারবেন না। ইউ মাস্ট ব্রডেন ইউর হার্ট। সত্যিকার অর্থে মানুষকে যদি ভালোবাসতে না পেরে অন্তরকে বিকশিত করতে না পারেন, শিক্ষা দীক্ষার মাধ্যমে অন্তর যদি বিকশিত না হয়, গালিগালাজ করতে পারবেন, বকাঝকা করতে পারবেন, ব্লেম গেম করতে পারবেন, অন্যকে ইনসাল্ট করতে পারবেন, অন্যের ব্যাপারে বাজে মন্তব্য করতে পারবেন, কিন্তু মনটা যদি বড় না হয়, হার্টটা যদি বড় না হয়, কল্পটা যদি বড় না হয়, তাহলে তারা কোনোদিন মানসিক পরিবর্তনের সূচনা করতে পারে না। আচ্ছা, এই 5 লক্ষ লোক সবাইকে এক দল করবে? সবাইকে এক ধর্ম করবে? সবাই কি মাদ্রাসায় পড়বে? স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি, আলিয়া, বিভিন্ন নেশাব, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলমান, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, জেলে,
কত ডাইভার্সিটি, কত বৈচিত্র্য এই ভাটি এলাকায়। এই বৈচিত্র্যবান মানুষ একসাথে হয়ে যে সমাজ গঠন করেছে, এই বৈচিত্র্য যদি কেউ বুঝতে না পারে, আমার বিবেচনায় রাজনৈতিকভাবে নেতৃবৃন্দের জীবনে বৈচিত্র্য বুঝতে না পারার চাইতে বড় ভুল আর একটাও হতে পারে না। আমি নিজের ভাবনা থেকে তৃতীয় লিঙ্গের মানুষ, যাদেরকে আমরা হিজড়া বলি, ওদেরকে ওই দিন দিরাই পাইলাম, কয়েকজনকে গিয়ে আনন্দপুরে পাইলাম। একজনকে বললাম, আমার কাছে আসছে টাকা চাইতে, সবার কাছেই তারা টাকা চায়। তো আমি বললাম যে আপনারা কয় টাকা দরকার? 1000 টাকা দরকার। তো বললাম যে আপনারা চলেন, আমরা একটু আলাপ করি, কিভাবে থাকেন, কি খান, কিভাবে চলেন, একটু আলাপ করি। তো অবাক হয়েছে যে তার সাথে আলাপ করা হবে, এটা সে অবাক হয়েছে যে আমাদের সাথে কেউ আলাপ করে। আমাদেরকে সবাই তো তুচ্ছ, তাচ্ছিল্য, অসম্মান, অশ্রদ্ধার দৃষ্টিতে দেখে, আপনি আবার আমাদের সাথে কি আলাপ করবেন? বললাম যে আসেন গল্প করি। বাসায় সময় দিলাম, কয়েকজন এসে হাজির হয়েছে। জানার চেষ্টা করলাম জীবনটা কেমন। একটা মহিলা বলতে বলতে, মহিলা তো বলা যায় না, মহিলা পুরুষের মাঝামাঝি, একজন বলতে বলতে কাঁদতেছে, একজন বলতে বলতে চোখ ধর করে পানি পড়তেছে। তো কেন আপনি কাঁদেন কেন? বলছে আমার বয়স যখন 12 বছর, তখন আমি বুঝতে পারলাম আমি এদিকেও না, আমি ওদিকেও না। পরিবার জানলো, এরপরে আমার সঙ্গে পরিবারের আচরণ ভিন্ন রকম হয়ে গেল। আমি যে তাদের সন্তান, আমার আর পরিচয় দিতে চায় না। তখন আমি আস্তে করে একদিন সাহস করে ছোট্ট 2-1টা জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে গুরুমা নামে একজন মা আছে, তার সঙ্গে যোগাযোগ করলাম। সে আমার দায়িত্ব নিল, দায়িত্ব নিয়ে বলল ওই পরিবারে তুমি আর ফিরে যেও না, আমাদের কাছে থাকো। এই যে ঘোরা শুরু করলাম, প্রথম যে বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে ওই বাড়িতে টাকা আনতে পাঠাইল। বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে, আমরা গিয়ে ভয় দেখাই, মানুষ যেন টাকা দেয়। আসলে আমরা বাচ্চাকে কোনো ক্ষতি করব না, কিন্তু ভয় দেখাই টাকা যেন দেয় এই জন্য। এরপরে বিয়ে বাড়িতে গিয়ে হামলা করি, সবাই একসাথে যাই, বিয়ে বাড়িতে গিয়ে একটা হুলস্থুল লাগাই দেই, মানুষ ইজ্জতের ভয়ে কয়েকটা টাকা দেয়। আসলে আমরা কিছুই করি না, কিছুই করতে পারতাম না বা কিছুই করব না, কিন্তু হাম্বিতাম্বি দেখাই যে কিছু একটা করব। লোকেরা মনে করে এই ঝামেলা সামলানোর চাইতে কয়টা টাকা দিয়ে বিদায় করে দেয়। রাস্তাঘাটে মহিলা পুরুষদেরকে পাইলে জড়ায় ধরি, যেন তারা কয়টা টাকা দেয়। ইজ্জতের ভয়ে 10 টাকা 20 টাকা দিলে আবার চলে যায়। এইভাবে জীবন পরিচালনা করি। দিরাইতে একটা বাসায় 2000 টাকা ভাড়ায় থাকি। প্রতি মাসের 1 তারিখে বাড়িওয়ালা টাকা দেয়, বাসা ভাড়া দিতে হবে, কিন্তু আমার তো কোনো আয় নেই, আমার তো কোনো চাকরি নেই, আমি কোত্থেকে টাকা দিব? আবার বাইরে যাই, বাইরে গিয়ে আবার খুঁজি মানুষের কাছে টাকা। বাস স্ট্যান্ডে দাঁড়াই, বাস স্ট্যান্ডে মানুষ আসে যায়, কারো গলায় ধরি, কারো কলারে ধরি, কারো এই করি। ইজ্জতের ভয়ে মানুষ টাকা দেয়। বলতে বলতে মানুষটা চোখের পানি ধর করে জামা কাপড় ভিজে পড়তেছে। আপনারা আমাদেরকে অসম্মান করেন, কখনো কি দেখেছেন? কখনো কি ডেকে জিজ্ঞাসা করেছেন আমি কি খাই? কখনো কি ডেকে আপনারা আমাদেরকে জানতে চেয়েছেন কোথায় ঘুমাই? কখনো কি ডেকে জিজ্ঞাসা করেছেন যে মা বাবার গর্ভে জন্ম নিয়েছিলাম, সে মা বাবার উত্তরাধিকার পাই না, জমির মালিক হই না, বাড়ির মালিক হই না, বাড়ি থেকে বের হয়ে গেছি, ভাই বলে ওটা আমার বোন নয়, মা বাবা বলে ওটা আমার সন্তান নয়, কিন্তু কোনোদিন তো যাকে জিজ্ঞেস করেন নাই, হৃদয় নিংড়ানো ভাবে জিজ্ঞেস করেন নাই দুপুরে খাইছি কিনা, রাতে খেয়েছি কিনা, কখনো তো জিজ্ঞেস করেন নাই ঘুমাই কোথায়, কখনো জিজ্ঞেস করেন নাই জামা কিনি কোথা থেকে। এই সমাজ উন্নয়ন করবেন তো তাদের উন্নয়নের দরকার আছে না? দেখেন, সবচাইতে খারাপ লাগে আমার প্রতিবন্ধী বাচ্চাদেরকে দেখলে। এটা কোনোভাবেই সহ্য করতে পারি না। I have a bad experience in my life. I have had the opportunity to experience such a boy. I cannot tolerate it. একটা বাচ্চা
সত্যিকার অর্থে যখন কথা বলতে পারে না, বুদ্ধি হয় না, এই মা বাবার ঘরে যে কি কষ্ট, কি পরিশ্রম, কি সাধনা, কি যন্ত্রণা নিয়ে এই মা বাবা একজন প্রতিবন্ধী বাচ্চাকে পেলে যাচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। আমরা কেউ এটাকে হৃদয় নিংড়ানোভাবে দেখতে চাই না। আমরা মনে করি একটা মানুষ, আজকে দলবাজারের এখানে ফেরি পারাপারের সময় একটা লোক এরকম একটা বাচ্চাকে কোলে নিয়ে ফেরির এই পারে এসে আমাকে দেখে দাঁড়াইছে, জড়ায় ধরছে। কোনোভাবে ছেলেটা এরকম টানাটানি করতেছে, বাপটা কোনো রকম ফিরাইতে পারতেছে, উল্টা হয়ে বসতে পারে না, দেখতে পারে না, বুঝতে পারে না, কোলে নিয়ে হাঁটতেছে। বলছে কোথা, আমি জিজ্ঞাসা করলাম কই যান? বলে দিরাই যাই। কেন দিরাই যাবেন? বলছে একে ডাক্তার দেখাইতে হবে। তো একে ডাক্তার দেখাইতে হবে, একে নিয়ে যাচ্ছেন কেন? আশেপাশে কোনো ডাক্তার নাই? বলছে ওকে নিয়ে যাচ্ছি কারণ ওকে পাহারা দেওয়ার মতো আমার বাড়িতে আর কেউ নাই, ওর মা মারা গেছে। এই দুঃখ বোধের জায়গা যতক্ষণ পর্যন্ত আমরা গভীর মনোযোগ দিয়ে জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই সমাজে আমরা পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। প্রতিবন্ধী লোকদের কথা বললে I become emotional because I love them from the deepest core of my heart. I love people who are physically challenged, mentally challenged, যারা শারীরিকভাবে মানসিকভাবে প্রতিবন্ধী। এদেরকে দেখলে জীবনটাকে মনে হয় অন্যভাবে বিবেচনা করার বিষয়। আমরা মনে হয় কপাল গুণে বেঁচে গেছি আর কি। মনে হচ্ছে কোনো এক কপাল গুণে আমরা হাঁটতে পারি, কোন এক কপাল গুণে আমরা দেখতে পারি, কোন এক কপাল সৌভাগ্যের গুণে আমরা চলতে পারি। ও চলতে পারে না, ও হাঁটতে পারে না, ও চোখে দেখে না, তার নাম দিয়েছি আমরা প্রতিবন্ধী। এইরকম প্রতিবন্ধীর সংখ্যা দিরাই সাল্লায় মিলে আছে ৯,৫০০ মানুষ। আহা, কে তাদের দায়িত্ব নেবে? কে তাদেরকে মাতৃস্নেহে, পিতৃস্নেহে কে তাদের দায়িত্ব নেবে? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি সুযোগ পাই, যদি আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ কাজ করার সুযোগ পাই, নেতৃত্ব না কাজ, লিডারশিপ নয় কাজ, নেতার হাম্বিতাম্বি নয় কাজ, বড় বড় কথা নয় কাজ, এই কাজ করার সুযোগ যদি পাই, এই দিরাইয়ের মাটিতে ভাটি অঞ্চলে প্রতিবন্ধী বাচ্চাদেরকে লালন পালন করার জন্য সবচাইতে বড় সেন্টার গড়ে তোলা হবে। এই সুযোগটা আপনারা দয়া করে আমাকে করতে দিবেন। আমার ব্যক্তিগতভাবে কিছু দরকার নাই। I don't like to earn money. I do not need any money. I do not need a single penny. আমার কোনো পেনির দরকার নেই, আমার কোনো ডলারের দরকার নেই, আমার কোনো পাউন্ডের দরকার নেই, আমার কোনো বাংলাদেশি টাকার দরকার নেই। বাট ওয়ান থিং আই নিড, একটা জিনিস আমার দরকার, এই প্রতিবন্ধী বাচ্চাদের সুষ্ঠুভাবে লালন পালন করা হচ্ছে, এটা দেখতে পাইলে মনের ভিতরে যে সান্ত্বনা আসবে, এটা কোটি টাকা দিয়েও আপনি কিনতে পাবেন না। এরকম কিছু এক্সেপশনাল কাজ করার জন্য আসলে আমি আপনাদের সঙ্গে আসছি। আমি সস্তা রাজনৈতিক বলি আর মানুষকে গালাগালি, এগুলো আমি কোনোদিনই পছন্দ করি না। I don't like it. I don't love it. I love to do something exceptional. নতুন কিছু করাই আমার নেশা। মানুষের মাছ মারার নেশা থাকে, কিছু মানুষের পাখি মারার নেশা থাকে, কিছু মানুষের আলো দিয়া মাছ মারার নেশা থাকে, এগুলো নেশা থাকে। কিছু মানুষের আছে নৌকা বাইচ করার নেশা থাকে। দেখবেন বড় বড় নৌকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানায়, এক জায়গা থেকে আরেক জায়গায় রেস দেয়, এটাই নেশা। আগে দেখছি ছোটবেলা ষাঁড়ের নাড়াই কইত, ষাঁড় পালা কিছু লোকের নেশা ছিল। কিছু লোক আছে টাকা আয় করা একটা নেশা, বেশি টাকা দেখলে মজা লাগে। কিছু লোক আছে বেশি জমি কেতি দেখলে মজা পায়, অনেক জমি কেতির মালিক, এটা বললে মনটা খুব ফুরফুরা ভাব। কিছু লোক আছে জামা কাপড়ের নেশা আছে, নিত্য নতুন কোনটা বের হয়েছে এটা খুঁজে বাইর করে। আমার জিন্দগিতে এই ধরনের কোনো নেশা কাজ করে না। একটা নেশা কাজ করে, এটা আমি খোলামেলাভাবে বলে যাচ্ছি আপনাদেরকে, একটা নেশার মতো কাজ করে, এটা অ্যাডিকশন, সাম সর্ট অফ অ্যাডিকশন। এডিকশনটা কাজ করে এই
দুনিয়াতে আল্লাহ তাআলা যে প্রতিষ্ঠা দিয়েছে আমাদেরকে, যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, এই ইজ্জতটা এই ভাটি বাংলার মানুষের সাথে কাজে খাটিয়ে এই বাংলার মানুষের জীবনের মধ্যে যদি একটা পরিবর্তন আমরা দেখে যেতে পারতাম, এই নেশাটা মনের মধ্যে গভীরভাবে বাস করে। এই গভীরতাটা আপনাদের সহযোগিতা ছাড়া আমি একা এই দায়িত্ব নিয়ে বেশি দূর যেতে পারবো না। ইউ হ্যাভ টু জয়েন উইথ মি, দ্য ফরেনার্স, এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিস, বাংলাদেশের দিরাইয়ের, সাল্লাট, সুনামগঞ্জের, সিলেটের যারা দেশের বাইরে থাকেন, শিক্ষিত জন, মানিড ম্যান, যারা দেশের জন্য অবদান রাখতে চান, যারা দেশকে ভালোবাসেন, যারা নির্বাচন করার জন্য দলে দলে বাংলাদেশে আসেন, কিংবা যারা টাকা পয়সা, গাড়ি বাড়ি হাড়ি আল্লাহ তাআলা যাদেরকে বেশি দিয়েছে, সুযোগ পেলে আমি এই ধরনের লোকদেরকে নিয়ে এই ভাটি বাংলায় নতুন এক সংস্কৃতি গড়ে তুলতে চাইব। বিদেশিরা আসুক, কন্ট্রিবিউট করুক, লেট দেম কন্ট্রিবিউট ফর দি মাদারল্যান্ড। তো সারা রাত বললেও শেষ হবে না, কথা শেষ করছি এখানে এই কথা বলে, চলেন সস্তা রাজনীতির জায়গা থেকে সরে এসে নতুন পরিবর্তনের রাজনীতি করি। সস্তা বকাবকি থেকে সরে এসে মানুষকে ভালোবাসতে শিখি, মানুষকে হার্ট না করে মানুষকে আলিঙ্গন করি। আশা করা যায় সত্যিকার অর্থে একটা মডেল যদি ক্রিয়েট হয় এই বাংলাদেশে, একটা মডেল, এই ভাটি অঞ্চলে কি করে পরিবর্তন করতে হয়, এই হাওরের মধ্যে কি করে পরিবর্তন করতে হয়, হাওরের মধ্যে কি করে রাস্তাঘাট গড়ে তুলতে হয়, হাওরের মধ্যে কি করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হয়, হাওরের মধ্যে কি করে শিক্ষিতের সংখ্যা বাড়াইতে হয়, হাওরের মধ্যে কি করে বেকার যুবকের চাকরি দিতে হয়, হাওরের মধ্যে কি করে প্রতিবন্ধী বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়, হাওরের মধ্যে কি করে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সম্মান প্রদর্শন করতে হয়। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে সাহায্য করেন, বন্ধুর মতো এরকম একটি উদাহরণ সারা বাংলাদেশে দিরাই সাল্লাকে নিয়ে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই প্রতিষ্ঠাটাই হবে জীবনের সবচাইতে বড় নেশার বাস্তবায়ন। আর তা করতে না পারলে সস্তা বকাবকি করে মুখ নষ্ট করা ছাড়া বাস্তবে কোনো লাভ হবে না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেকক্ষণ ঠান্ডার মধ্যে কষ্ট করে